ঘাটাল লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ এই কারণে যে বিদ্যাসাগরের জন্মস্থান এর মধ্যেই পড়ছে। 2 হচ্ছে ঘাটাল মানেই বন্যা, 3 হচ্ছে ঘাটাল মানেই ওখানকার হাজারো হাজারো মানুষ মুম্বাই বা গুজরাটে স্বর্ণ শিল্পে কাজ করেন, হীরের শিল্পে কাজ করেন। আপনি যদি ঘাটালে যে কোনো দিন দুপুরবেলা কোনো শহরাঞ্চলে যান, দেখবেন কলকাতা শহর মানে পশ্চিমবাংলা শহরগুলো যত জমজমাট, ঘাটালের শহরগুলোতে লোকজন খুব কম। আমার নিজেরও একসময় মনে হয়েছিল এত লোক কম কেন, তো ওখানে লোকজন বলে অধিকাংশ লোক কিন্তু বাইরে থাকে, অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু ওখানে বাইরে থাকেন। আর ঘাটালের যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে তার একটি আসন বিজেপির নিয়ন্ত্রণে ঘাটাল, আর বাকিগুলো তৃণমূলের নিয়ন্ত্রণে। পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর এবং কেশপুর। ঘাটালকে কেন্দ্র করে যে আলোচনাটা হয় সেই আলোচনায় অবশ্যই ওখানকার ক্যান্ডিডেট খুব চলে আসেন, কারণ দেব বা দীপক অধিকারী ঘাটালেরই, ওখানে ওনার বাড়ি ছিল, এখনও আছে, এবং তিনি যখন প্রথম দাঁড়ান নির্বাচনে তিনি হারিয়েছিলেন সিপিআইয়ের প্রার্থী সন্তোষ রানাকে। ওটাও সিপিআই কেন্দ্র, একসময় গুরুদাস দাশগুপ্ত ওখান থেকে জিততেন, মানে খুব হাই প্রোফাইল কেন্দ্র ছিল। আর ঘাটালে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ঘাটালের মধ্যে কেশপুর, বাম আমলে কেশপুরকে কেন্দ্র করে তৃণমূল স্লোগান দিত, কেশপুর হবে সিপিএমের শেষপুর, এগুলো বলতো। এবং কেশপুরের যে লড়াই, ওখানে চমকাইতলায় সভা করতে গিয়ে তৃণমূলের সভার ওপর হামলা চলেছিল, তারপর ওখানে একটা জায়গায় কয়েকজন তৃণমূলের কর্মীকে পুড়িয়ে মারা হয়েছিল। সব মিলিয়ে কেশপুর, গড়বেতা, ওই অঞ্চলগুলো, যদিও গড়বেতাটা এর মধ্যে পড়ছে না, কিন্তু পলিটিক্যালি এখান তো অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, ফলে কেশপুর এই কারণে খুব গুরুত্বপূর্ণ। এখন 2014 সালে দীপক অধিকারী ওই আসনটি জেতেন 50.70% ভোট পেয়ে। সিপিআইয়ের সন্তোষ রানা 4,24,805 ভোট পেয়ে হেরে যান 31.40। দীপক অধিকারী পেয়েছিলেন 6,85,696টা ভোট। আর আলাদা করে জিতে দাঁড়িয়ে মানস ভূঁইয়া তখন কংগ্রেসে ছিলেন, তিনি পেয়েছিলেন 1,22,928টা ভোট। বিজেপির মোহাম্মদ আলম তিনি পেয়েছিলেন 94,842টা ভোট, 6.93% ভোট। এটা ছিল 2014 সালে। 2009 সালে ওখান থেকে অবশ্য গুরুদাস দাশগুপ্তই জিতেছিলেন, 53.50 ভোট পেয়েছিলেন, 6,25,923। আর তৃণমূল কংগ্রেসের নুরে আলম চৌধুরী 40.92% ভোট, 4,78,739। আর বিজেপির মতিলাল খাটোয়া 34,997, অর্থাৎ বিজেপির ভোটটাও প্রায় 3 গুণ হয়েছিল, অস্বীকার করার উপায় নেই, বেড়েছিল। পরে 2019-এর লোকসভা নির্বাচনে দীপক অধিকারী মানে দেব ব্যবধানটা আরও বাড়িয়েছিলেন, 48.22% ভোট পেয়েছিলেন, 7,17,959। আর বিজেপির ভারতী ঘোষ 6,09,986, 40.97% ভোট। বিজেপি 34% ভোট বাড়িয়েছিল। প্রশ্ন হচ্ছে এবার কী হবে? ঘাটালের অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যা যদি না বুঝি তাহলে ঘাটালের রাজনীতিটা বুঝতে পারবো না। ঘাটালের 2টো দাবি স্বাধীনতার পর থেকে উঠছে এবং দাবি এখনও মেটেনি। একটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, কারণ একটু বৃষ্টি হলে ঘাটালে ব্যাপক বন্যা হয়, শিলাবতী বা পার্শ্ববর্তী নদীগুলো কেলেগাই একেবারে ঘাটালকে বাঁচিয়ে দিয়ে চলে যায়। এবং আগে একসময় লোকের বাড়িতে বাড়িতে নৌকো থাকতো। ঘাটালে বন্যাটা আজকের নয়, স্বাধীনতার সময় থেকে এই বন্যাটা চলে। আরেকটা হচ্ছে ঘাটালের রেল লাইন, পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেল লাইন হওয়া উচিত এ নিয়ে সকলে একমত, কিন্তু কোনো অদ্ভুত কারণে ওখানে রেল লাইনটা হয়নি। সবাই ঘাটাল অবধি রেল লাইনটা চায়। ফলে এই 2টো দাবি কিন্তু মানুষের একটা দাবি, এবং যারা নির্বাচনে ওখানে দাঁড়িয়েছে প্রত্যেকেই সেই দাবি নিয়ে কিন্তু লড়াই করেছে, কিন্তু আজ অবধি ওটা হয়নি। অতি সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা না দিলে তারাই নাকি টাকা দেবে, কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে রাজ্য সরকারের হাতে ওই টাকা আছে, কারণ ওটা কয়েক হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান। কারণ ওখানে মূল কথা হচ্ছে যে ওখানে নদীগুলোকে, যে নদী খাতগুলো বুঝে গেছে সেগুলোকে গভীর করা, সেখানে নদী তার পার্শ্ববর্তী যে ছোট ছোট শাখা নদীগুলো রয়েছে, উপনদীগুলো রয়েছে, সেগুলোকে খোঁড়া, খাল তৈরি করা, এক্সট্রা ড্রেজিং করা, এটা একটা অজস্র খরচের ব্যাপার। কেন্দ্রীয় সরকারের কাছে প্রকল্পও গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের বক্তব্য রাজ্য সরকার জমি দিতে পারছে না, জমি না দিলে সেই প্রকল্প কী করে হবে, কারণ এগুলো করতে গেলে জমি লাগবে। আর
রেল লাইনটা কেন হয়নি সেটাও বলা খুব মুশকিল, কারণ রেল লাইনের জন্য খুব বেশি জমি কিন্তু অধিগ্রহণ করতে হবে না, কারণ এমনিতে প্রচুর খাস জমি রয়েছে যেগুলো সরকার অ্যাকুয়ার করতে পারে, কিন্তু সেই জমি জটে সেখানে রেল লাইনটাও হয়নি। ফলে ঘাটাল নিয়ে এই বিতর্কটা থেকে গেছে। মানুষ স্বপ্ন দেখে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল ডুববে না। মানুষ স্বপ্ন দেখে রেল লাইন হবে, কিন্তু রেল লাইন হয় না। এই দিকে তাকিয়েই এবারে দেব আবার বলছেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান আনাবো, আমি রেল লাইন করবো ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে পরপর দুবার দেব কিন্তু ওখানে জিতেছিলেন, তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, পার্লামেন্টে 10-12% বেশি তিনি উপস্থিতই থাকেন না, তিনি তার নিজের অভিনয় বা ব্যবসা এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন। ফলে ঘাটালের মতো একটা অত্যন্ত দুর্যোগপীড়িত এলাকার যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু ঘাটালের লোকজন পায়নি, এটা অনেকের একটা অভিযোগ। আর দেবের বিরুদ্ধে এবারে দাঁড়িয়েছেন হিরণময় চ্যাটার্জি, হিরণ যাকে বলে সবাই, তিনিও চলচ্চিত্রাভিনেতা ছিলেন এক সময়, এখন বিজেপির এটা বেশি করে করেন, খড়গপুর সদর থেকে এসে এখানে দাঁড়িয়েছেন। এখন দুজনের লড়াইটা একটা খুব মুখরোচক গল্পে পরিণত হয়েছে এবং আলোচনার বিষয় হয়েছে মিডিয়াতে, কারণ হিরণ কিন্তু তীব্র দেবের সমালোচনা করছেন। দ্বিতীয় কথা, ইতিমধ্যেই হিরণের তার যে আত্মসহায়ক বা তার যারা কাছাকাছি সেক্রেটারি রয়েছেন তাদের বাড়িতে পুলিশের হানা, তাদের খোঁজার চেষ্টা, এগুলো নিয়ে একটা বিতর্ক হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় একটা মানে গোলমাল, মানে মিছিল আক্রান্ত হওয়া, মিছিলের উপর হামলা, এগুলোও ঘটছে। বিশেষত কেশপুরে যেখানে স্বয়ং শুভেন্দু অধিকারী, তার মিছিলের উপরেও হামলার চেষ্টা করা হয়েছিল। এই সব কিছু মিলে কিন্তু ঘাটালটা এবার একটা খুব কি বলবো, একটা টকবগে ফোটা জলের মতো অবস্থা দাঁড়িয়েছে। এখন ঘাটাল নিয়ে আমি যেটা বলতে পারি, লড়াইটা হাড্ডাহাড্ডি, কিন্তু দেবের পক্ষে এবার জেতাটা খুব সহজ হবে না, খুব কঠিন হবে। কারণ পরপর দুবার তিনি ঘাটাল মাস্টার প্ল্যানে কিচ্ছু করতে পারেননি, তিনি এক ফোঁটা চেষ্টাও করেননি বা করতেও পারেননি, ব্যর্থ হয়েছেন যে রেল লাইন আনতে। এই উপরন্তু সংসদে তার উপস্থিতি মাত্র 10-11%, এইটা মানুষের কাছে ভালো বার্তা যায়নি। মানুষ বলছে ওনাকে তাহলে জিতিয়ে লাভটা কী। সেই জায়গায় হিরণ কিন্তু খড়গপুর কেন্দ্রে সবসময় পড়ে থাকেন, খড়গপুরে যেখানে বিধানসভায় তিনি জিতেছেন, মানুষের পাশে থাকেন, এইটা কিন্তু হিরণকে অনেকটা এগিয়ে রেখেছে। ফলে কেশপুরটা যদি ঠিকমতো মানে ভোটটা কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এবারে ঘাটাল কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে হিরণ কিন্তু বাজিমাত করতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে।